দর্শক, টরন্টোর অন্য মেলার 2025-এর বিজয় দিবসের এই বিশেষ অনুষ্ঠানে আমরা যে বিষয়ভিত্তিক আলোচনা আয়োজন করেছি, সেই আলোচনায় এবারের বিষয়বস্তু হলো মুক্তিযুদ্ধে প্রামাণ্যচিত্র ও ভবিষ্যৎ ভাবনা। এই বিষয়ে আমাদের অতিথি হিসেবে এসেছেন চলচ্চিত্র সংগঠক মনীষ রফিক, যিনি দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত এবং একই সাথে এই টরন্টোতে টিএফএফ টরন্টো ফিল্ম ফোরামের তিনি একজন প্রধান ব্যক্তিত্ব এবং কর্মধায়কও বলতে পারি, সাংগঠনিক সম্পাদক। এবং আমি ওনার প্রতিটি অনুষ্ঠানই কম বেশি যাই। ওনার যে অগাধ দখল এই চলচ্চিত্র এবং এই বিষয়ে, সত্যি আমি বিস্ময় প্রকাশ করি যে এরকম মনে রাখা এবং ক্রমধারা বর্ণনা করা ভারতবর্ষে বাংলা চলচ্চিত্র ও অন্যান্য চলচ্চিত্রে। এবং উনি প্রতি মাসেই ওনার টিএফএফের সংগঠনে ছবি প্রদর্শন করেন, বিভিন্ন বৈচিত্র্যমূলক এবং দেশ ও আন্তর্জাতিক, বাংলা তো অবশ্যই। তো আসুন আমরা আজকে তার মুখে শুনি যে মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র এবং এর ভবিষ্যৎ ভাবনা। কেমন আছেন মনীষ ভাই? অনেক ভালো আছি সাদি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আগামীকাল বিজয়ের দিন হচ্ছে, আর বিজয়ের মাসে এমন একটা বিষয় নিয়ে আয়োজন করেছেন, সেটা আমার জন্য খুবই আনন্দের। আপনাকে অবশ্যই ধন্যবাদ। এখন আমার প্রথম প্রশ্ন হলো যে আপনি তো একজন চলচ্চিত্র সংগঠক এবং বাংলাদেশের চলচ্চিত্র সম্পর্কে আপনি একদম সার্বিকভাবে ওয়াকিফাল। তো আপনি যদি প্রথম থেকে একটু যদি আমাদের বলতেন, যেমন মনে করেন একদম নতুন দর্শক যারা একদম কিছু জানেন না, সেরকম যদি একটু বলে আসতেন তাহলে আমরা খুবই উপকৃত হতাম দর্শকগুলো। ধন্যবাদ সাদি ভাই। যেহেতু আজকের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র বলেছেন এবং আমাদের পরবর্তী প্রাসঙ্গিক যে ভাবনাটা, প্রথমেই আমি একটু বলবো যে চলচ্চিত্রের আসলে মোটা দাগে দুটো ধারা, একটা হচ্ছে প্রামাণ্য চলচ্চিত্র আর একটা হচ্ছে কাহিনী চলচ্চিত্র। আজকে আমাদের বিষয় কিন্তু সম্পূর্ণ প্রামাণ্য চলচ্চিত্র। আমি মুক্তিযুদ্ধের প্রামাণ্য চলচ্চিত্র নিয়ে কিছুটা আলোকপাত করব। আর এই আলোকপাত করতে গেলে প্রথমেই চলে যেতে হয় আমাদের 1971 সালে, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে। এবং সেই মহান স্বাধীনতা যুদ্ধেই আমি এই পর্যন্ত আমার মনে হয় যে প্রামাণ্য চলচ্চিত্রের যে প্রধান যে কাজটা, সেই 1971 সালেই হয়েছিল। এবং সেই 71 সালে আমি মনে করি যে 4 জন ব্যক্তির হাত ধরে এই কাজটা হয়েছিল। প্রথম যে ব্যক্তি ছিল হচ্ছে অবশ্যই আমাদের জহির রাহান। একটু আমি প্রেক্ষাপটটা বলবো। জহির রাহান 1971 সালের 26 তারিখে তো একবার যুদ্ধ শুরু হয়ে গেল। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে উনি ভারতে চলে গেলেন। এবং শুধু উনি না, একই সঙ্গে যারা চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত ছিলেন তারা ভারতে চলে গেলেন। এবং সেই এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই তারা একটি সংগঠন করলেন। কারণ জহির রাহানের একটাই কথা ছিল যে রণাঙ্গনে তো বিভিন্নভাবে যুদ্ধ করতে হয়। উনি বলতেন যে আমার কাছে যে ক্যামেরা আছে, ক্যামেরা হচ্ছে আমার রাইফেল, এবং আমি ক্যামেরা নিয়ে আমি যুদ্ধ করব। এবং যার ফলে, এবং চলচ্চিত্র এমন একটা কম্পোজিট একটা মিডিয়াম, সেখানে বিভিন্ন ধরনের কলাকুশলীর প্রয়োজন হয়। শুধু ক্যামেরাম্যান বা ডিরেক্টর হলে হয় না, অনেকগুলো বিষয় থাকে। সেই কারণে উনি প্রথমেই ভারতে যে কাজটা করেছিলেন, যে ভারতে যারা বাংলাদেশ থেকে যেসব চলচ্চিত্র কলাকুশলী এবং শিল্পী যারা ওখানে গেছে, তাদের নিয়ে একটা সংগঠন তৈরি করলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী এবং কলাকুশলী সমিতি। সেটা সভাপতি হলেন জহির রাহান এবং সাধারণ সম্পাদক হলেন হাসান ইমাম। হাসান ইমাম এই দুজন করলেন। তাদের প্রথম বিষয় ছিল যে কিভাবে এই সামগ্রিক দলটাকে সংগঠিত করে আমরা চলচ্চিত্রে তারা অবদান রাখতে পারে। সেই সময় মুজিবনগর সরকার গঠন হয়েছে এবং মুজিবনগর সরকারের চলচ্চিত্র বিভাগ নামে একটা বিভাগও তৈরি হয়েছে এবং তার দায়িত্ব দেওয়া হলো আব্দুল জব্বার খান। আপনারা নিশ্চয়ই জানেন যে আব্দুল জব্বার খান বাংলাদেশে মাটিতে নির্মিত, তখন তো ইস্ট পাকিস্তান
নির্মিত প্রথম যে কাহিনী চলচ্চিত্র হয়েছিল সেটা তিনি করেছিলেন, মানে পূর্ণদৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্র মুখোমুখোশ, যেটা 1956 সালে ওটা মুক্তি পায়। অতএব যেহেতু আব্দুল জব্বার খান ওটার দায়িত্বে, জহির রায়হান একটা সংগঠন করে ফেললেন, জহির রায়হান, হাসান ইমামরা, এবং তাদের সাথে দেখা করলেন যে কিভাবে চলচ্চিত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবদান রাখতে পারে। তখন ওই মুজিবনগর চলচ্চিত্র বিভাগ সিদ্ধান্ত নিল যে তারা বার্থ অফ এ নেশন নামে 5টি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করবেন, এবং প্রতিটা চলচ্চিত্রের দৈর্ঘ্য হবে 20 থেকে 25 মিনিট। এবং প্রথমে যেহেতু সেই সময় অর্থের স্বল্পতা ছিল, তারা সিদ্ধান্ত নিল যে প্রথমে 3টা ছবি তৈরি করা হবে। এই ছবিগুলো 3টা বিষয় উঠে আসবে, যে কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবশ্যম্ভাবী এবং পশ্চিম পাকিস্তানিরা কিভাবে বাংলাদেশের নিরীহ মানুষের প্রতি অত্যাচার করছে, সে একটা বিষয়। সেকেন্ড যে চলচ্চিত্র সেটা হলো যে মুক্তিযুদ্ধে যারা অংশ নিচ্ছেন, যারা মুক্তিযোদ্ধা, তাদের উপরে, এবং এই মুক্তিযুদ্ধে যে শিশুরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের কান্নার রোল কিভাবে দিক বদিক ছড়িয়ে পড়ছে, সেই বিষয় নিয়ে এই 3টা চলচ্চিত্র। এবং নামও ঠিক হয়ে গেল। প্রথমটা হলো স্টপ জেনোসাইড, এটার দায়িত্ব দেওয়া হলো জহির রায়হানকে। মুক্তিযোদ্ধাদের নিয়ে যে চলচ্চিত্র সেটা নাম হলো লিবারেশন ফাইটার, সেটার দায়িত্ব দেওয়া হলো আলমগীর কবিরকে। এবং শিশুদের নিয়ে যে চলচ্চিত্র সেটা হলো ইনোসেন্ট মিলিয়ন্স, সেটার দায়িত্ব দেওয়া হলো বাবুল চৌধুরী। এবং এইভাবে চলচ্চিত্র তৈরি হলো। প্রথম নির্মাণটা হয়ে গেল এপ্রিল মেতেই কাজটা হয়ে গেল। মে মাসে ছবিটা নির্মাণ হয়ে গেল, জহির রায়হানের সেই অসাধারণ চলচ্চিত্র স্টপ জেনোসাইড। সেটা কোথায় তৈরি হলো? কলকাতাতে? এটা ভারতে, ভারতে মূলত হলো যে, যেহেতু জহির রায়হান যখন কখনো দেশের ভিতরে আসছে, দেশ থেকে যাওয়ার সময় উনি ক্যামেরা শ্যুট করছেন, এবং যেহেতু এই পারে তো সেই সুবিধাটা ছিল না, ভারতে যাচ্ছেন, বর্ডার এলাকায় তারা শ্যুট করে সেই ছবিটা করলেন মে মাসে, সেটা স্টপ জেনোসাইড। সেই 20 মিনিট একটা অসাধারণ চলচ্চিত্র। এবং আমি চলচ্চিত্র কর্মী হিসাবে আমি পৃথিবীর বিভিন্ন দেশের মুক্তিযুদ্ধের চলচ্চিত্র আমি দেখেছি, আমার কাছে মনে হয়েছে স্টপ জেনোসাইড ইজ ওয়ান অফ দ্য বেস্ট। এবং এই ছবিটা মে মাসে কিন্তু নির্মাণ হয়ে গেল। হওয়ার পরে এই ছবিটা সেই সময় তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন দেখলেন, উনি এত মুগ্ধ হলেন, উনি বললেন যে এটা একটা বড় বিষয়, কারণ ইন্দিরা গান্ধীর এবং সেই সময় ভারতের সরকারের সম্পূর্ণ সমর্থন ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি। এবং সেই চলচ্চিত্রটা কিন্তু তখন পৃথিবীর বিভিন্ন দেশে দেখানো হলো, এবং এখানে অনেক অর্থও আসলো, সেগুলো মুক্তিযুদ্ধের ফান্ডে গেল। এটা হলো, আমি বললাম যে, সবচেয়ে বড় কাজ। পরে লিবারেশন ফাইটার্স আপনি করলেন, ইনোসেন্ট মিলিয়ন করলেন। সেই 5টার মধ্যে 5টা করা হলে 4টা হয়েছিল। পরে জহির রায়হান আরেকটি ছবি বানালেন, সেটা হলো যে এই স্টেট ইজ বর্ন। এটা একটু পরের দিকে, সেই অক্টোবর-নভেম্বর দিকে ছবিটা হলো স্টেট ইজ বর্ন। তাহলে এই হলো আমাদের প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রামাণ্য চলচ্চিত্রের প্রথম বিষয়। কিন্তু এই সময় আর কয়েকজন বিদেশি বন্ধু, 3জন বিদেশি পরিচালক আমাদের চলচ্চিত্রে অসাধারণ অবদান রাখলেন। প্রথমটা আমি বলবো, সেটা লিয়ার লেভিন। লিয়ার লেভিন, আপনারা জানেন যে 1971 সালের 1 আগস্টে নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়ারে একটা অসাধারণ একটা কনসার্ট হয়েছিল। তার নাম ছিল কনসার্ট ফর বাংলাদেশ, যে মূল উদ্যোক্তাই ছিল আপনার আমাদের বাংলাদেশের মানুষ, সেই বিখ্যাত, পৃথিবী বিখ্যাত বাদক সেই রবিশঙ্কর, এবং তার বন্ধু ছিল জর্জ হ্যারিসন। জর্জ হ্যারিসন আমরা জানি যে বিটলসের ওয়ান অফ দ্য মেম্বার। তারা জর্জ হ্যারিসনের কাছে রবিশঙ্কর গিয়েছিলেন, গিয়ে উনি কিন্তু এই বিষয়টা বললেন যে আমরা শিল্পী সমাজ কীভাবে করতে পারি, যে এখানে মানবতার যে অপমান হচ্ছে, সে কী করতে পারি। তখন তারা একটা অসাধারণ সেই কনসার্ট আয়োজন করলো 1 আগস্ট, নাম দিল কনসার্ট ফর বাংলাদেশ। এবং অদ্ভুত বিষয় যে 40,000 মানুষ সেটা দেখেছিলেন মেডিসন স্কয়ার গার্ডেনে নিউ ইয়র্ক সিটিতে। এবং সেই দর্শকদের মধ্যে একজন ছিলেন লিয়ার লেভিন। আচ্ছা। এবং আমি লিয়ার লেভিনের সাথে কথা বলেছি। লিয়ার লেভিন বলছিলেন যে আমি সেই যে তখন দর্শক। আচ্ছা, দর্শক। এবং লিয়ার লেভিন আমেরিকান ফিল্ম মেকার, মূলত উনি বিজ্ঞাপন নির্মাণটাই বেশি করতেন, খুবই নামকরা ফিল্ম মেকার। এবং তখন উনি সিদ্ধান্ত নিলেন যে এভাবে যে মানবতা লঙ্ঘিত হচ্ছে, উনি তাদের পাশে দাঁড়াবেন। এবং সেই সময় তার ওয়াইফ প্রেগনেন্ট ছিলেন। তার ওয়াইফের সাথে আমি কথা বলেছি, আমার সৌভাগ্য হয়েছে। এবং সেই সময় বলছে লিয়ার লেভিন যে আমার সঙ্গে তখন সঞ্চয়ে $50,000 ছিল।
আচ্ছা। আমি ওয়াইফকে বুঝিয়ে যে এই যে মানবতার লঙ্ঘন হচ্ছে পূর্ব পাকিস্তান, তদানীন্তন পূর্ব পাকিস্তান থেকে ভারতে প্রায় 1 কোটির মতো শরণার্থী কি অসহায়ভাবে যাচ্ছে, কারণ এই ছবিগুলো টাইমসে নিজেকে এরা বের হচ্ছে, আমরা জানি অনেকেই বের করছেন তখন, হ্যাঁ, বিদেশি সাংবাদিকরা। তখন উনি 5 জনের একটা টিম নিয়ে, মানে উনি সহ 5 জনের টিম নিয়ে উনি চলে গেলেন বাংলাদেশের। যেহেতু বাংলাদেশের সীমানায় ঢুকতে পারছিলেন না, সেই কারণে উনি ভাবলেন যে সীমানার বাইরে উনি শ্যুটটা করবেন। এবং ওই সময় বাংলাদেশে আরেকটা গ্রুপ তৈরি হয়েছিল যে মুক্তিযুদ্ধ সংগ্রামী শিল্পী সংস্থা, এরকম অনেকগুলো গ্রুপ। তারা মূলত সেই শরণার্থী শিবিরে যে অসহায় মানুষদের উৎসাহ দিতেন এবং একই সঙ্গে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে উৎসাহ দিতেন গান গেয়ে। এরকম অনেকগুলো গ্রুপ করেছে। একটা গ্রুপের মধ্যে প্রায় 11 জনের একটা সদস্য ছিল, তার মধ্যে দলনেতা ছিল আমাদের বেনু ভাই, যেটা বলি মাহমুদ রহমান বেনু। এবং লিয়ার লিভিন মূলত ওই দলের পিছনেই ছিলেন। আচ্ছা আচ্ছা। এবং এই শ্যুটটা উনি করলেন এবং সেটা প্রায় 20 ঘন্টার কাজ উনি করেছেন দীর্ঘদিন ধরে, মানে উনি লাস্ট 2 মাসে 20 ঘন্টার উনি শ্যুট করলেন। এবং শ্যুটগুলো কিন্তু হচ্ছে 35 মিলিমিটারে। বুঝতে হবে, আমার যদি 71 সালে কিন্তু মুভি ক্যামেরা সুলভ ছিল না, অনেক বেশি আয়োজন এবং খুব কোটি কয়েকজনের কাছে ছিল। এই যে 20 ঘন্টাটা উনি কাজ করলেন, কাজ করার পর উনি পরে জয় বাংলা নামে একটা উনি চলচ্চিত্র তৈরি করেছিলেন, প্রামাণ্য চলচ্চিত্র। কিন্তু উনি যেহেতু বাংলা ভাষাটা তো বুঝতেন না, আমার কালচার বুঝতেন না, এটা খুব মানে ভালো কিছু হয়নি। উনি তারপর 20 ঘন্টা যে শুটিংয়ের জ্ঞানগুলো উনি ওর বেসমেন্টে রেখেছিলেন আমেরিকায়। এই হলো একজন। থার্ড ব্যক্তি যাকে বলো সেটা হলো যে গীতা মেহতা। গীতা মেহতা উড়িষ্যার মেয়ে, দিল্লিতে জন্ম, এবং তার বাবার নাম আমরা অনেকেই জানি। আর বাবা ছিল বিজু পট্টনায়ক, ভারতের যারা স্বাধীনতা সংগ্রামী যারা অগ্রনায়ক ছিলেন উনি একজন ছিলেন, এবং উনি খুব নাম করে বৈমানিক ছিলেন। এবং বিজু পট্টনায়ক একসময় উড়িষ্যার মুখ্যমন্ত্রী ছিলেন। তার কন্যা গীতা মেহতা কিন্তু সেই সময় কেমব্রিজ পাশ করেছেন, উনি কেমব্রিজে পড়াশোনা করেছেন। এবং সেই সময় উনি ইউরোপ, ব্রিটেন এবং আমেরিকার বিভিন্ন টেলিভিশন সংস্থায় টেলিভিশনে ওয়ার করেসপন্ডেন্ট হিসেবে কাজ করতেন গীতা মেহতা। গীতা মেহতা। এবং ওখানে এনবিসি, যেটা ন্যাশনাল ব্রডকাস্টিং কোম্পানি আমেরিকার, ওর পক্ষ হয়ে উনি কিন্তু বাংলাদেশে মূলত যুদ্ধ প্রতিনিধি হিসাবে উনি ফিল্মের কাজ করছিলেন। এবং তার অধীন ওই ইয়েতে তার টিমে অনেক ছোট ছোট ডকুমেন্টারি হয়েছে, যেমন আমরা পরে দেখলাম যে যেমন খালেদ অয়ার্স ফাইল, তাই না, অয়ার, তাই না, খালেদ মোশারফ যে অয়ারের পরে, এরকম অনেকগুলো করে উনি মূলত টিভির জন্য করতেন। উনি ওর সমস্ত কাজগুলো কম্পাইল করে 1972 সালে কিন্তু একটা ছবি বানালেন, ডেড লাইন বাংলাদেশ। এটা 59 মিনিটের ডেড লাইন বাংলাদেশ। এটা একটা অসাধারণ, মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধর শুরু এবং সেই সময়কার একটা অসাধারণ একটা চিত্র উঠে আসে। আরেকজনের কথা আমি বলবো, সেটা হলো যে এস সুখদেব। ছবিটা একটা অসাধারণ পোয়েটিক ছবি। এই ছবিটাও ঠিক এই মুক্তিযুদ্ধের সময়ে শ্যুট করা, এবং এটা মুক্তি পেল 1972 সালে। নাম হচ্ছে 9 Months to Freedom। এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ফিল্ম ডিভিশন থেকে এটা করানো হয়েছিল। 9 Months to Freedom, অসাধারণ কাজ। অর্থাৎ আমাদের পরবর্তীকালে আমরা যেসব মুক্তিযুদ্ধের প্রামাণ্য ফুটেজগুলো পাই, এইগুলো কিন্তু মূলত এই 4 জনের কাছ থেকে পাই। সেটা হচ্ছে জহির রায়হান, সেটা হচ্ছে লিয়ার লিভিন, গীতা মেহতা এবং এই সুখদেবের কাছ থেকে এটাই পাচ্ছি। এরপরে কি হলো, এরপরে এর বাইরে কোনো কারণ, এর বাইরে উল্লেখযোগ্য কোনো কাজ, কোনো এরকম উল্লেখযোগ্য এবং ব্যক্তিগত উদ্যোগের কারণে, কারণ তখন ওই যে মুভি ক্যামেরা তো অপ্রতুলতা ছিল, ওটা বিশাল ক্যামেরা, বিশাল লটবহর, মানে সেটা সম্ভব ছিল না। এখন যেমন আমরা ইজিলি পোর্টেবল, তখন পোর্টেবল ছিল না। আর কাজ হতো 35 মিলিমিটার বা 16 মিলিমিটার, বিশাল ব্যাপার। যার ফলে মূলত এর বাইরে থাকতেই পারে, কিন্তু আমি জানি না। কিন্তু এই 4টা হচ্ছে কিন্তু আমাদের মূল সোর্স। হ্যাঁ, এবং এখান থেকে আমরা পরবর্তীকালে যত মুক্তিযুদ্ধের ফুটেজ পাই সব এখানে পাচ্ছি। কিন্তু কাজ হয়ে গেল 1990 সালে একটা বড় কাজ হলো, সেটা হলো যে 90 সালে আমরা তারিক মাসুদের নাম শুনি। তারিক মাসুদ এবং তার স্ত্রী ক্যাথরিন মাসুদ 1990 সালে তারা লিয়ার লিভিনের সাথে দেখা করলেন। লিয়ার লিভিন তারা জেনেছিলেন যে সেই সময়, কারণ মাহমুদুর রহমান বেনু যে ওই গ্রুপের যে লিয়ার লিভিন যাদের পিছনে ছিল, যে গ্রুপের যে দলনেতা ছিল, সেই বেনু ভাই ছিল তারিক মাসুদের কাজিন। ওনার মাধ্যমে উনি সন্ধান নিয়ে এসে উনি নিউ ইয়র্কে পৌঁছলেন। পৌঁছে লিয়ার লিভিনের সাথে উনি কথা বললেন। লিয়ার লিভিন প্রথমে মানে অনেক কিছু
প্রশ্ন করে উনি দেখলেন যে না, তার প্যাশন আছে। অতএব লিয়াল লেভিন তাকে নিয়ে তার বেসমেন্টে গেলেন। সেখানে তারিক ভাই বলছিলেন যে ক্যানে ভর্তি হয়ে আছে। 20 ঘন্টার ক্যান মানে অনেক ক্যান। আচ্ছা হ্যাঁ। আচ্ছা। সেখান থেকে লিয়াল লেভিন বললো যে ঠিক আছে, তুমি যেহেতু করতে যাচ্ছ আমি তোমাকে সব দিয়ে দিলাম। তারিক মাসুদ এবং ক্যাথরিন মাসুদ মার্কিন নাগরিক, তারিক মাসুদের স্ত্রী, এবং তারা দুইজন 5 বছর ধরে এই ফুটেজগুলো দেখে দেখে তারা একটা ছবি বানালো। সেটার নাম হচ্ছে মুক্তির গান। ও 5 বছর। 5 বছর। ছবিটা মুক্তি পেল 95 সালে। মানে এতগুলো সময় ধরে তারা 5 বছরে মুক্তির গান 1995-এ ছবিটা মুক্তি পেল। এবং আমার মনে হয় যে বাংলাদেশে একটা অসাধারণ কাজ ওনারা করলেন। এবং এই মুক্তির গান কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র মানে বাংলাদেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক একটা পরিবর্তনে সাহায্য করলো। আপনারা জানেন যে তার আগে যে মুক্তিযুদ্ধ ভুলিয়ে দেওয়া যে সব সরকারগুলো ছিল, তারপর মুক্তিযুদ্ধের পক্ষে একটা সরকার আসলো এবং তার একটা অনেক বড় অবদান আছে মুক্তির গানের। এটা একটা বড় কথা। তারপরে তারেক ভাই আরো কাজ করলেন, আর একটা কাজ করলেন ওই মুক্তির কথা নামে, অর্থাৎ যারা যুদ্ধ করেছে এদের কথা নিয়ে আরেকটা ডকুমেন্টারি করলেন পরে। এবং এটা 99-এ, এবং 2000 সালে আরেকটা ছবি করলেন, সেটা তাহাদের কথা এবং নারীর কথা। সেটা হলো যে আপনার যেসব নারীরা মুক্তিযুদ্ধের সময় লাঞ্ছিত হয়েছে, অসম্মানিত হয়েছে, তাদের নিয়ে একটা কাজ করলেন। তাহলে এইটা আমরা বলবো যে এই সবগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রামাণ্য চলচ্চিত্র ঘাটতে গেলে এগুলো হচ্ছে একটা আকর প্রামাণ্য চলচ্চিত্র, এবং এগুলো একটা বড় সোর্স। এরপরে আরেকজনের নাম আমি এই মুহূর্তে আমি উচ্চারণ করবো, সেটা হচ্ছে যে তানভীর মোকাম্মেল। তানভীর মোকাম্মেল 1991 সালে একটা ছবি করলেন যে স্মৃতি 71। এটা অসাধারণ সেই সময়, কিন্তু ওনার সবচেয়ে বড় কাজ, এবং আমি মনে করি বাংলাদেশের মুক্তিযুদ্ধে এত ইন্টেনসিভ এবং বড় আকারের কাজ কেউ করতে পারেনি, সেটা হচ্ছে তানভীর মোকাম্মেল করলেন। সেটা 2012 সালে, সেটা হচ্ছে 1971 নাম। আচ্ছা। 3 ঘন্টা 45 মিনিটের ছবি, এবং মুক্তিযুদ্ধকে উনি সার্বিকভাবে তুলে এনেছেন, চারিদিকভাবে, মানে যে কন্টেন্টটা চারিদিকভাবে উনি তুলে এনলেন, ওটা তানভীর মোকাম্মেলের। এটা অসাধারণ কাজ। অর্থাৎ প্রামাণ্যচিত্র এই কয়েকটাকে আমি সবসময় মানে সবার আগে রাখি। এর বাইরে পরবর্তী সময়ে অনেকেই ছবি বানিয়েছেন, কিন্তু ওই যে বললাম যে সোর্সগুলো সব ওখান থেকে নিয়েছে। তবে মুক্তিযুদ্ধের প্রামাণ্য চলচ্চিত্র ধরতে গেলে তো অনেকে অন্য কন্টেন্টে চলে গেলেন। এর মধ্যে আমি মানে এই মুহূর্তে আমি নাম করব মফিদুল হককে। আমরা নাম জানি, হ্যাঁ। মফিদুল হক উনি বানালেন একটা চলচ্চিত্র, সেটা হলো যে কান পেতে রই। যুদ্ধের কথা না, যুদ্ধের ব্যাটলফিল্ডের কোনো ফুটেজ নাই, কিন্তু কান পেতে রই নামে একটা অসাধারণ একটা প্রামাণ্য চলচ্চিত্র তৈরি করলেন। সেটা হলো যে 1974 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 1974 সালে আসলে উনি হারিয়ে যান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একজন অধ্যাপক ছিলেন মুজিবুর রহমান নামে, এবং 1971 সালে উনি কিন্তু দেবদাস নাম নিয়েছিলেন। আচ্ছা। তার আগে ওনার নাম যেহেতু মুজিবুর রহমান ছিলেন, ওনাকে পাকিস্তানি আর্মিরা নিয়ে যে খুবই টর্চার করে নামের কারণে, খালি শুধুমাত্র মুজিবুর রহমান, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর নামে এত টর্চার করলেন। গণিতের অধ্যাপক, মেধাবী অধ্যাপক, উনি নাম দেবদাস নিলেন, পরে উনি হারিয়ে গেলেন জনসংখ্য থেকে। অনেক পরে মফিদুল হক, সেটা বলছি যে এই 2010-এর দিকে, হ্যাঁ, ওনাকে খুঁজে পেলেন জয়পুরহাটে। খুঁজে পেয়ে ওনার পর একটা কাজ করলেন, কান পেতে রই, তার জীবন নিয়ে কাজ করলেন। কিন্তু যুদ্ধ উঠে আসছে, যুদ্ধে যে আজ বিভিন্ন জায়গায় কীভাবে লেগেছে ওই ছবিতে কান পেতে রই উঠে আসছে। এবং যখন সবাই শুনবে, দেখবে, যেমন আমি আই কুড নট কন্ট্রোল মাই টিয়ার্স, মানে দেখতে দেখতে এমনভাবে মানে চোখে পানি চলে আসছে যে যুদ্ধর আগুনের আঁচ কেমন ছিল। যারা সরাসরি মুক্তিযুদ্ধ দেখেনি, কিন্তু তাদের জন্য এই ছবিটা খুবই মানে মুক্তিযুদ্ধের ইম্প্যাক্টটা কেমন, তারাও যে ভাবাবেগে চলে আসতে পারে, এটা তার একটা বিশাল এরকম একটা বিষয়। এবং আরেকজনের কথা আমি বলবো যে শবনম ফেরদৌসী, মানে আমাদের বন্ধুর মতো, ওই একটা ছবি এই 23 সালে নমিনেট করেছেন। মানে বলছি যে কন্টেন্ট একটু আলাদা উনি করলেন, সেটা হলো যে জন্মসাথী নামে। সেটা হলো শবনম ফেরদৌসীর জন্ম 1972 সালে। উনি যেদিন জন্মেছিলেন ওই দিন আরেকজন জন্মেছিলেন, কিন্তু ইনি হচ্ছেন এক বীরাঙ্গনার সন্তান। বাংলাদেশের গ্রাম অঞ্চলের বীরাঙ্গনার সন্তান। একই সময় দুজন জন্মাচ্ছেন,
জন্মর সাথে। অতএব কন্টেন্টটা অন্য দেখে যে বীরাঙ্গনার সন্তান, সে হয়তো তার পিতা কে ও নিজেও জানে না, তার মাও জানে না, কিন্তু বেড়ে ওঠে সে একটা গ্রামে, সে সবল দেহি, সে কাজ করে, মানে সাধারণ কাজ করে, একজন ভ্যান চালায় বা কুলি মজুরের কাজ করে, কিন্তু এই মানুষটা বাংলাদেশকে ভালোবাসে, তার বাবা যেই হোক, কিন্তু তার যে ক্রাইসিসটা কি, তাকে সমাজ তাকে এখন গ্রহণ করছে না, সমাজ তাকে গালমন্দ করে যে পাকিস্তানের সন্তান, এই সন্তানের। কিন্তু কথা হলো যে উনি ওই ওখানে যে সন্তানটা বারো বলছে আমার মা তো কোনো দোষ করেনি, আমি তো কোনো দোষ করিনি, কিন্তু এখনো কোনো সমাজ আমাকে গ্রহণ করছে না। মানে এই যে এভাবে এই যে একটা দ্বন্দ্ব এবং যন্ত্রণা, হ্যাঁ, যন্ত্রণা এবং দ্বন্দ্ব একটা মানসিক বিষয় ছিল। তাহলে এই যে বিভিন্ন ভাবে সমাজকে তুলে আনা হচ্ছে, সমাজের যে দ্বন্দ্ব বা সমাজের মানসিকতাটা, এগুলো হচ্ছে। তাহলে এই যে বাংলাদেশের বিষয় ছিল, আমি আর গভীরে যাচ্ছি না, আমাদের সময় সংকট, আমি একটু চলে আসবো নর্থ আমেরিকায় বিদেশের মানুষগুলো কিভাবে করছে। একটা আমি প্রথমেই বলতে যাই, আরিফ ইউসুফ নামে একজন আমাদেরই বন্ধু, উনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে। উনি 2019 সালে ছবিটা হলো, সেটা হলো যে ব্লকেড নামে, অসাধারণ একটা প্রামাণ্য দল ব্লকেড। অর্থাৎ সেই সময় 71 সালে সেই আমেরিকা তো পাকিস্তানের পক্ষে ছিল, পাকিস্তানকে মানে আর্থিক সহায়তা, মানে তারপর খাদ্য দিয়ে সহায়তা এবং অস্ত্র দিয়ে সহায়তা করছিল। এই যে জাহাজে আমেরিকা অস্ত্র পাঠাচ্ছিল পাকিস্তানে, মানে তদানীন্তন পশ্চিম পাকিস্তানে, সেটা জানার পর সেই জাহাজের যে কুলি খালাসি যারা থাকে আমি জেনে ফেললো, জেনে ফেলার পরে তারা সিদ্ধান্ত, তারা এই অস্ত্র তারা জাহাজে তুলবে না, এবং তারা চাকরি খোয়ানোর ভয়, তারা মানে শাস্তি পাওয়ার ভয়, সব কিছু পরিত্যাগ করে তারা সিদ্ধান্ত অস্ত্র তারা তুলবে না। এটা একটা বড় একটা কেয়াস শুরু হয়ে গেল। এবং তখন মার্কিন যারা আমাদের বন্ধু, তারা কিন্তু একটা সম্মিলিতভাবে তারা এগিয়ে আসলো, এবং অদ্ভুত বিষয় সেই চলচ্চিত্রটা ওই বিষয়টা আরিফ ইউসুফ তুলে ধরেছেন। এবং সেখানে অদ্ভুত বিষয় যে ওই সময় অসংখ্য জন যারা ওই জাহাজের চারিদিকে, তারা শত শত নৌকা দিয়ে জাহাজটাকে ব্যারিকেড করেছে, ব্লকেট করেছে। হ্যাঁ, এই বিষয়টা তুললাম, যেটা অসাধারণ একটা দলিল যে মার্কিন সরকার আমাদের বিপক্ষে থাকতে পারে, কিন্তু জনগণ তো আমাদের পক্ষে ছিল, জনগণ তো মানবীয়তার পক্ষে সবসময় থাকে। এটা একটা অসাধারণ, সেটা বাংলাদেশ থেকে হচ্ছে না, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে। আমি এবার একটু ফিরে এসে আমাদের টরন্টোর কথা, আমরা যারা কানাডায় থাকি, টরন্টোতে কয়েকজন কাজ করেছেন। এর মধ্যে আমি খুবই সাধুবাদ জানাই ফুয়াদ চৌধুরীকে। ফুয়াদ চৌধুরীর একটা অসাধারণ প্রামাণ্য চলচ্চিত্র আছে, এটা মার্সেলেস মেহ্যাম, এটাও সম্ভবত 19 সালের দিকে হচ্ছে। মার্সেলেস মেহ্যাম, এটা ফুয়াদ চৌধুরীর, আমি এটাকে খুবই প্রশংসা করি এই কারণেই যে ওই যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে উনি ক্যামেরাকে ধরছেন। অর্থাৎ মার্সেলেস মেহ্যামে কিন্তু মূলত পাকিস্তানিদের দৃষ্টিতে আমাদের মুক্তিযুদ্ধ কেমন ছিল, এবং ওখানে ফুয়াদ চৌধুরী সাধারণ পাকিস্তানিদেরকে এনেছেন, পাকিস্তানের সেনা কর্মকর্তাদের এনেছেন, পাকিস্তানের যারা আমলা ছিল তাদেরকেও নিয়ে এনেছেন ক্যামেরার সামনে, এবং তারা সবাই মানে 99% তারা এই পাকিস্তানের যে বাংলাদেশের প্রতি যে আধিপত্যবাদ এবং যে অত্যাচার এবং নৃশংস যে হত্যাযজ্ঞ, সেটার ঘৃণা প্রকাশ করেছে। এটাকে আমি বড় একটা ডকুমেন্ট আমি বলবো, এই প্রামাণ্য ডকুমেন্ট। এখন যেটাকে ওইটাকে অন্যভাবে টুইস্ট করা হচ্ছে, হ্যাঁ, কিন্তু ওদের সাক্ষ্যই প্রমাণ করছে যে তারাই অপরাধী, তারাই অপরাধী, এবং তারা স্বীকার করছে। যারা অনেকে যুদ্ধে যারা অংশ নিয়েছে, তারা বলছে যে দে আর বাউন্ড টু ফাইট, বিকজ তাদেরকে করতে হবে, তারা বলছে এটা অন্যায় হচ্ছে। হ্যাঁ, এগুলো ফুয়াদ চৌধুরীর মার্সেলেস মেহ্যামে এটা উঠে এসেছে, আমি তাকে খুবই ধন্যবাদ জানাই। আমরা জাস্ট গত পরশু দিন আরেকটা ছবি দেখলাম, এটা ফুয়াদ চৌধুরী, সেটা হলো যে উনি টরন্টোতে বসে করছেন কাজটা। সেটা হচ্ছে আপনার দুইটি যুদ্ধের একটি গল্প। মানে এই যে বলছি যে আমরা বিদেশে চলে এসেছি, বিদেশ থেকেও কিন্তু আমরা যারা আসলেই মুক্তিযুদ্ধকে ধারণ করি, দেশকে ধারণ করি, চেতনাকে সবসময় লালিত করি, তারা কিন্তু এখান থেকেও বানাচ্ছেন। এটা ফুয়াদ চৌধুরীর কথা বললাম। আমি আরেকটা কথা বলবো, এনায়েত করিম বাবুলের কথা, টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি, উনি চলচ্চিত্র নির্মাতা। উনি কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে একদম দুটো ছবি বানিয়েছেন। একটা হলো মুক্তিযুদ্ধের রেণু নামে প্রামাণ্য চলচ্চিত্র, এটা সম্ভবত 2015 উনি বানালেন। সেই ছবিটা কিন্তু রেণু নামে একজন যে মুক্তিযুদ্ধ কমান্ডার, তাকে নিয়ে, এবং তার মানে নিয়েই মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক বিষয়গুলো আসলে কীভাবে সংগঠিত হচ্ছে, কীভাবে যুদ্ধ হচ্ছে এভাবে। এবং উনি এনায়েত করিম বাবুল আরেকটি ছবি বানালেন, সেটা হলো যে বুড়িগঙ্গা 71।
এবং বুড়িগঙ্গা 71-এ ওই এনায়েত করিম বাবুলের বাড়ি হচ্ছে বুড়িগঙ্গার পাশে, এবং সে বুড়িগঙ্গা 71-এ বুড়িগঙ্গার যে ম্যাসাকারগুলো হয়েছিল সে বিষয়গুলো এনায়েত করিম বাবুল তুলে এনেছেন। এটা একটা বড় বিষয়। এবং আমি এখানে আরেকটা বলি যে এনায়েত করিম বাবুল টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি, এবং এনায়েত করিম বাবুল সে টরন্টো ফিল্ম ফোরাম একটি কাজ করেছে, সেই কাজটি হলো যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে 50তম বার্ষিকী হলো সেই 2021 সালে, তখন সবাই মিলে টরন্টো ফিল্ম সদস্য মিলে একটা ছবি বানানো, সেটা হলো যে আমার 50। এবং সেই আমার 50-এ টরন্টোতে এবং আশেপাশের শহরে যে মুক্তিযোদ্ধারা আছে তাদের থেকে 5 জনকে নিয়ে, তাদের কথা নিয়ে, তাদের জীবন নিয়ে, তাদের ভাবনা নিয়ে এক 34 মিনিটের প্রামাণ্যচিত্র তৈরি হলো আমার 50। আমার বিশ্বাস করি যে এগুলোর পরে এই ডকুমেন্টের একটা মূল্য আছে। হ্যাঁ, এবং এখানে আরেকজনের কথা আমি বলবো, টরন্টো থেকে আরেকজন কাজ করছিল নাদিম ইকবাল নামে। নাদিম ইকবাল, আপনারা জানেন যে ডক্টর নুরুন নবী বলে একজন বাংলাদেশের খ্যাতিমান বা দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা, এবং মুক্তিযুদ্ধের শেষ সময়ের পট পরিবর্তনে তার একটা অবদান ছিল, এবং উনি কাদের বাহিনীতে, হ্যাঁ, উনি একদম খুব বলিষ্ঠ একজন কাজ ছিলেন। এবং সেই ডক্টর নুরুন নবী, উনি দীর্ঘদিন আমেরিকা প্রবাসী, উনি একজন বিজ্ঞানী, এবং তার জীবন নিয়ে ডক্টর নুরুন নবী আজন্ম মুক্তিযোদ্ধা নামে উনি আরেকটি প্রামাণ্যচিত্র বানিয়েছেন। যেটা কালকেও আমরা এটি দেখলাম। এটাও কিন্তু অসাধারণ, এবং ডক্টর নুরুনের চোখ দিয়ে আমরা মুক্তিযুদ্ধকে দেখছি। এরকম কিছু কাজ কিন্তু এখানে হয়ে গেল। এখানে আমি আরেকটা বলতে চাই যে এটা 2 বছর আগে ছবিটি রিলিজড হয়েছে। কাউসার চৌধুরী, আমরা তাকে জানি, একজন সংস্কৃতি কর্মী, এবং উনি অনেক আগে বাংলাদেশে একটা ছবি প্রামাণ্যচিত্র বানিয়েছিলেন, সেই 25শে মার্চ নিয়ে সেই রাতের কথা বলতে এসেছি। উনি কিন্তু একটা অসাধারণ কাজ করেছেন, ইতিহাস ধরে রেখেছেন, বাংলাদেশের বধ্যভূমি নিয়ে কাজ করেছেন, বাংলাদেশের গোটা বাংলাদেশ উনি চুষে বেড়েছেন বেশ কিছু বছর ধরে, এবং তাদের নিয়ে একটা বধ্যভূমি নিয়ে কাজ করলেন। এরকম কাজগুলো হচ্ছে, এবং যার ফলে আমরা মনে করি যে এই প্রামাণ্যগুলো, চিত্রণগুলো আমাদের যারা মুক্তিযুদ্ধকে ভুলে যায় তাদেরকে হেল্প করবে। আর প্রামাণ্যচিত্র এমন একটা বিষয়, এখানে অভিনয় করার তো সুযোগ নাই, আসল বিষয়গুলো উঠে আসে, সেই কারণে এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তবে আপনি দ্বিতীয় পর্যায়ে যেটা বলেছেন, দ্বিতীয় পর্যায়টা ছিল যে এর ভবিষ্যৎ ভাবনাটাকে, আমাদের ভবিষ্যৎ ভাবনার প্রথম বিষয়টা হচ্ছে চলচ্চিত্র এমন একটা মাধ্যম, এটা একেবারে একজনকে দিয়ে হয় না, এটা কম্পোজিট আর্ট, এবং একটা বড় দল বল লাগে, এবং এখানে সবচেয়ে বড় বিষয় একটা বিশাল অর্থের একটা বিষয় লাগে। এই ভাবনাগুলো বাংলাদেশে, আমি বলবো যে বাংলাদেশে যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। আমরা জানি যে রাশিয়া বিপ্লবের পরে, প্রথম বিশ্বযুদ্ধের পরেই দেখছি রাশিয়ার সরকার থেকে যেটা পৃষ্ঠপোষকতা করা হয়েছিল, যার ফলে উঠে আসছে সের্গেই আইজিনস্টাইন, উঠে আসছে পুদোপকিন, উঠে আসছে, মানে অনেকে উঠে আসছে, এবং রাষ্ট্র তাদেরকে মানে প্যাট্রোনাইজ করছে ফিল্মের জন্য। কারণ জানেন যে ফিল্মই হচ্ছে যে একটা অসাধারণ ডকুমেন্ট, একই সাথে অডিও এবং ভিজুয়াল। আরেকটা কথা আমি বলতে চাই যে আমরা জানি যে 1959 সালে কিউবা বিপ্লব হলো, সেই মানে ফিদেল ক্যাস্ট্রো, চে গুয়েভারা, রাউল কাস্ট্রো, এবং কিউবার প্রথম পার্লামেন্টের প্রথম যে আইনটা পাশ হয়েছিল সেটা চলচ্চিত্র নিয়ে। কিন্তু বাংলাদেশে কিন্তু একেবারে চলচ্চিত্র উপেক্ষিত ছিল, যদিও বিগত সরকার চলচ্চিত্রে বেশ কিছু অনুদান দিয়েছিল যে ভালো ভালো ছবি যেন তৈরি হয়, কিন্তু আসলে কিছু হয়েছে, কিন্তু যতটুকু প্রত্যাশিত ছিল সেভাবে হয়নি। এর কারণটা হলো দুটো বিষয়। চলচ্চিত্র নির্মাণে যে নির্মাণ করবে তার নির্মাণ শৈলীটার জন্য তাকে ওইভাবে ঋদ্ধ হতে হবে, চেতনা সে উজ্জীবিত হতে হবে এবং জ্ঞানী হতে হবে, এবং তাকে ওই চোখটা থাকতে হবে। এটা হয়নি। এটার জন্য দরকার যে আপনার বিভিন্ন নির্মাণ ইনস্টিটিউশন, বাংলাদেশে আসলে ওভাবে চলচ্চিত্র নির্মাণ ইনস্টিটিউশন গড়ে ওঠেনি। অতি সম্প্রতি কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে বা কিছু ইনস্টিটিউট করা হচ্ছে, কিন্তু সেগুলো একদম অপ্রতুল, এবং সেগুলোর মানের দিক দিয়ে তেমন পর্যায়ে নিয়ে যেতে পারেনি। এটা ফলে এটা সম্ভব হচ্ছে না। আর একটা বিষয় ছিল যারা ফিল্ম মেকার, এই ধরনের কাজের জন্য যারা কাজ করবে, সেই ফিল্ম মেকারগুলো মূলত কিন্তু উঠে আসছে বিভিন্ন ধরনের চলচ্চিত্র সোসাইটি মুভমেন্টের ফলে। যা চলচ্চিত্র সোসাইটি বা আমি টরন্টো ফিল্ম ফোরামের কথা বলবো, এগুলোর সবচেয়ে বড় একটা রোল সেটা হলো যে বিভিন্ন দেশের ভালো ভালো ছবিগুলো দেখানোর ফলে যে চোখটা উন্মোচিত হয়ে যায়, একটা বড় বিষয়। এবং এগুলোর ফলে বিভিন্ন চলচ্চিত্রে আড্ডা হয়, আলোচনা হয়, এগুলো মানুষকে তৈরি করে। কিন্তু এগুলো যদি
না থাকে, এখন তো অন্য একটা মিডিয়ার যুগ চলে এসেছে, যার ফলে এটা আগের মতো সম্ভব নয়। কিন্তু তারপর সবচেয়ে বড় বিষয় হলো যে এগুলোর জন্য অবশ্যই রাষ্ট্রীয়ভাবে বা বিভিন্ন সাংগঠনিকভাবে নতুন প্রজন্মকে তৈরি করার জন্য দরকার হলো যে সুস্থ ধারা, মানে চলচ্চিত্র তো শুধু বিনোদন নয়, না, এটা বিনোদন নয়। ইতিহাস ধারণ করে শিক্ষা থাকে, পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণার অংশ হয়। ইয়েস, এটা শুধু বিনোদন নয়, এটা একটা কমিটমেন্ট, হুম হুম এটা প্রেজেন্টেশন অফ আওয়ার লাইফ। হুম হুম সেই জন্য এটাকে যদি পরবর্তী ভাবনা যদি চলচ্চিত্র এই মাধ্যমটাকে থাকবেই, চলচ্চিত্র থাকবেই, তাই না? এখন আরো অন্যভাবে থাকবেই। সময়ের পরিবর্তনে সময়কে তাল মিলিয়ে, সময়কে খাপ মিলিয়ে দরকার হলে নতুন প্রজন্মকে এই মাধ্যমে আরো বেশি মানে উৎসাহিত করা, এবং তারা যেন সত্যিকারের মানে শুধু এন্টারটেনমেন্ট মধ্যে না যায়, এটার জন্য তাদের যে একটা দায়বদ্ধতা আছে চলচ্চিত্র, যে আমাদের ইট ইজ দ্য ডিপিকটেশন অফ আওয়ার লাইফ অ্যান্ড সোসাইটি, এটা যেন ঠিকমতো উঠে আসে, সেভাবে তাদেরকে শিক্ষা দেওয়া। এবং সেই সাথে চলচ্চিত্রের কারিগরি যে দিকগুলো আছে, তাই না, এখানে ক্যামেরার কাজ আছে, এখানে এডিটিং আছে, এখানে মিউজিক আছে, এখানে আরও অনেকগুলো বিষয় আছে। একই সঙ্গে যে ডিরেকশনটা দেবে তাকে কিভাবে ওই জায়গায় যেতে হবে, এগুলোর জন্য যদি মানে প্রাসঙ্গিক এবং মানে যথেষ্ট সুবিধাগুলো দেওয়া হয় এবং তৈরি করা হয়, কমিটেড মানুষকে তৈরি করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে এটার ভবিষ্যৎ আরও ভালো থাকবে এবং মানুষ সত্যিকার এই জিনিস বুঝতে পারবে, এবং মানুষ যেন ইতিহাসকে যেন সহসাই না ভুলে যেতে পারে, এটাই আমি মনে করি।